কি বলবো আমি কিছু জানি না। কারণ আমি কিন্তু দাঁড়িয়ে আছি একদম লেকের উপরে। উইল নেভার ফরগেট ইউ বাবা। অসাধারণ ভিউ। এটা এখানকার বিদ্যাসাগরের জায়গা গো। এই ভাষা 1600 বছরের পুরনো। আর এখানে কিছু টুরিস্ট আছে। আর এই হচ্ছে মনাস্ট্রিটা, ভীষণ সুন্দর লাগছে দূর থেকে একটা। বেশ, তো 5টা স্পট কভার করে ড্রাইভার দাদাকে আমরা বললাম যে এই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, যেটা আমাদের হোটেল বিএনবি থেকে আর কি একদমই কাছে, তো ওখানে নামিয়ে দিতে। আর এই যে এটা হচ্ছে এই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। আর্মেনিয়া সফরের দ্বিতীয় দিনে আমাদের যাত্রা শুরু হলো ঠিক সকাল 8টার সময়। আজকে আমরা দেখব মোটামুটি 5টা স্পট। তো প্রথম গন্তব্য হলো একটা স্নো ক্যাপড মাউন্টেনে যাওয়া, যেখানে একটা লেকও রয়েছে। রাজধানী এরেভান শহরের নানান পথ ঘুরে ঘুরে শেষ পর্যন্ত আমরা উঠতে শুরু করলাম একটা পাহাড়ে। সমতল থেকে পাহাড়ে ওঠা, তারপর একটার পর একটা বাঁক পেরিয়ে পাহাড় পেরোনো, ফল কালার দেখা, এইসবের সাথে সাথে আস্তে আস্তে চারিদিক কেমন নিস্তব্ধ হয়ে আসলো। আর একটার পর একটা পাহাড়ের বাঁক ঘুরতেই দেখা মিলল যার জন্য আর্মেনিয়া দেশে আসা, বরফাবৃত সেই পাহাড় চূড়ো যার উপরে আমরা এখন চলেছি। দক্ষিণ ককেশাস পার্বত্য অঞ্চলে অবস্থিত আর্মেনিয়ার হাইয়েস্ট পিক হলো মাউন্ট আরাগাত। মাউন্ট আরাগাতের উপর দিয়েই আমরা চলেছি। এইখানেই অবস্থিত একটি লেক, তার নাম হলো কারি লেক, যেটা শীতকালে মোটামুটি বরফাবৃত থাকে। চারপাশে বরফ দেখে আমরা এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমাদের ড্রাইভার দাদা আরমান ভাইকে বললাম যে গাড়ি থামাতে, আমরা একটু নেমে চারিদিকে ভিডিও নেব আর একটু বরফ উপভোগ করব। একদম ফ্রেশ স্নোফল হয়েছে। কি মিষ্টি মাউন্টেন, জাস্ট দেখো। এই বরফেই এত এক্সাইটমেন্ট দেখে আমাদের ড্রাইভার আরমান দাদা বলল, তাহলে ওপরে গিয়ে তোমরা কি করবে, চলো তোমাদের আরও বরফে নিয়ে যাচ্ছি। এরপর যত এগোতে থাকলাম বরফের পরিমাণও বাড়তে থাকলো। জাস্ট ইনডিড দ্য বেস্ট ডে অফ মাই লাইফ। এটা একটা লেক। আমরা এতক্ষণ লেকের উপর দিয়ে হাঁটছিলাম, তারপর রিয়েলাইজ করলাম যে অ্যাকচুয়ালি আমি বরফের উপর দিয়ে হাঁটছি। তো সোয়ার্ড অফ গ্রিফিন্ডর খোঁজার কোনো ইচ্ছে ছিল না, তাই জন্য আমি এসে পাথরের উপর দাঁড়ালাম। দলককেও বললাম পাথরের উপর দাঁড়াতে। বাট দিস ইজ আনরিয়াল, আনরিয়াল, আনরিয়াল। আর্মেনিয়ার হাইয়েস্ট পিক মাউন্ট আরাগাতের স্লোপেই অবস্থিত লেক কারি। এই মুহূর্তে এটা কিন্তু পুরোপুরি ফ্রোজেন আছে, অল্প অল্প জল দেখা যাচ্ছে, কিন্তু আমরা বেসিক্যালি হাঁটছিলাম কিন্তু একটা ফ্রোজেন লেকের উপরে। আমি কিছু জানি না, তোমরাই দেখে নাও চারিদিকটা। সকাল থেকে খুলবো করে আর ক্যামেরাটা খোলা হয়নি। আমরা সকাল থেকে খুব বিজি ছিলাম। আর এখানে শীতের দেশে এলে আমি প্রচণ্ড হয়ে যায়, কি বলে, খুব লেজি হয়ে যায়। তো সকাল থেকে খুব লেজিলি সাজগোজ করে বেরোতে তারপর আবার গাড়িতে আস্তে আস্তে আমি খুব ঢুলেওছি করতে আর আমার ক্যামেরা খোলা হয়নি। তো ভেবেছিলাম যে ফার্স্ট স্টপে গিয়েই একটা বড় ইন্ট্রোডাকশন দেবো আজকের ব্লগে। স্ট্রেট অ্যাওয়ে আমি আর্মেনিয়া ডে 1-এর ফার্স্ট স্পটে চলে এসেছি, মাউন্ট আরাগাতের একটা প্লেস যেখানে প্রচুর স্নো। আর এটা পুরো স্নো ক্যাপড একটা। প্রচণ্ড ভালো, প্রচণ্ড মজা লেগেছে আর প্রচণ্ড এক্সাইটেড। তার কারণ হচ্ছে হ্যাঁ, জ্ঞান হবার পর থেকে এত স্নো আমি প্রথমবার দেখছি। এর আগে দেখেছিলাম রোটাং পাসে। তো রোটাং পাসে তো খুবই ছোট ছিলাম, তো তখন আর মানে অতটা জ্ঞান করবার মতন মানে জ্ঞান ছিল না আর কি। বাট এখানে এসে খুব এনজয় করলাম। তো তোমরা দেখতে থাকো আর জানাও যে এরকম স্নো ক্যাপ মানে ওয়ালা
জায়গা তোমরা আর কে কোথায় গেছো আর কেমন এনজয় করেছো। আমি আছি আর্মেনিয়াতে, ইয়ারেভান থেকে। এটা প্রায় অনেক কিলোমিটার দূরে, আমি কত কিলোমিটার দূরে এখন আমি আর জানি না, সেটা আমি ক্যাপশনে দিয়ে দেবো। মাউন্ট আরাগাতের একটা স্নো ক্যাপ প্লেস আমরা আজকে উইটনেস করলাম। আর এইটা হচ্ছে একটা লেক অ্যাকচুয়ালি, আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি একদম লেকের উপরে, যেটা আমি আগেও বলছিলাম। আমি একটু সরে দাঁড়াই, আমি খুব ভয় পাই, এরকম সিনেমা দেখেছি, আমার খুব ভয় আছে। তো উদ্দালক ওখানে নিজের মতন ব্লগিং করছে, কারণ মামনি যেহেতু আসতে পারেনি, মামনির জন্য পুরো ট্রিপটা রেকর্ড করছে, আর ওটা সম্ভবত ইউটিউবে ডালবে, কবে ডালবে জানি না। তো ভীষণ ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হলো। আমরা প্রায় ঘন্টা দেড়েক মতন টাইম কাটিয়েছিলাম ওখানে। তারপরে আবার সেম রুট দিয়ে আমরা নিচে নামতে শুরু করলাম। তখন পাহাড়ের অবস্থা আরও সুন্দর হয়ে গেছে, এত সুন্দর লাগছিল যে আমি বলেও বোঝাতে পারছি না। তোমরা জাস্ট দেখে নাও, আমি অনেকটা ডিটেলসে দিচ্ছি। আজকের ব্লগটা কিন্তু একটু বড় হবে, বলেই দিলাম। ডেস্টিনেশনে এসে গেছি। দিস ইজ কল্ড অ্যাম্বার্ড ফোর্ট। এটা একটা হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল রিজার্ভ। ডেফিনেটলি এটা হচ্ছে ফোর্টটা। এখানে টিকিট কাটতে হলো, টিকিটের প্রাইসটা আমি দিয়ে দেবো। এটা হচ্ছে ফোর্টটা, আর এটা হচ্ছে ভিউটা। মাউন্ট আরাগাতের ঢালে অবস্থিত এবং আর্গাসেন ও অ্যাম্বার্ড রিভারের সংযোগস্থলে অবস্থিত অ্যাম্বার্ড ফোর্ট হলো একটি 10th সেঞ্চুরি ফোর্ট্রেস। কামসারাকান বংশভূত পরিবারের বানানো এই ফোর্ট্রেস রাজাদের গ্রীষ্মকালীন বাসস্থান হিসেবে ব্যবহৃত হতো। এটা হচ্ছে হগওয়ার্টস, ওটা হচ্ছে হ্যাগ্রিডের হোমটা। আম্মা Hogwarts na? Yes. I have watched Borofa. My adrenaline is pampa. Bumpa likari bumpa. বরফ দেখে উদ্দালক এখানে ভীষণ এক্সাইটেড ছিল, কারণ উদ্দালকের লাইফে এটা ফার্স্ট বরফ এক্সপিরিয়েন্স। আমারও খুব ছোটোবেলা একটা এক্সপিরিয়েন্স হয়েছিল রোটাং পাসে বরফ দেখার, কিন্তু উদ্দালকের এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। ইউরোপিয়ান ফেডারেশন দ্বারা 7 মোস্ট এন্ডেঞ্জার্ড মনুমেন্ট এবং হেরিটেজ সাইট হিসেবে লিস্টে কিন্তু এই অ্যাম্বার্ড ফোর্ট স্থান পেয়েছে। চারপাশে সিনিক বিউটি তো জাস্ট দেখবার মতন ছিল, আর এখানে এসে আমাদের এক অদ্ভুত অভিজ্ঞতা হলো, যা আমাদের স্মৃতিতে চিরকাল থাকবে। আপাতত আমরা রয়েছি এই সামার ফোর্ট্রেসের একটা স্নান ঘরের মধ্যে। কথিত আছে এই ফোর্টটা নাকি স্টোন এজে তৈরি হয়েছিল, তো সেই জন্য পুরোপুরি স্টোনের, সব কিছু এখানে স্টোনের। দেখো, আর স্টোন হলে গরমকালে ঠান্ডাও থাকে, সেই কারণেই এটা একটা সামার ক্যাম্প হিসেবে বা সামার হোম হিসেবে রাজাদের ইউজ হতো। আমি হাঁপাচ্ছি, তার কারণ হচ্ছে অনেকটা উঠে আসতে হলো, সেই কারণে। এই ডগোটা খুব হ্যাপি ডগো একটা, ও বিস্কিট চাইছে, আমার গায়ে অনেকবার ঝাঁপিয়েছে, কারণ অবভিয়াসলি আমার গায়ে লুসির গন্ধ পেয়েছে, সেই জন্য প্রচণ্ড হ্যাপি। আমি এত হ্যাপি ডগো অনেক দিন দেখিনি আর কি। স্ট্রিট ডগো সবারই সাথে ফ্রেন্ডলি ব্যবহার করছে। অদ্ভুতভাবে আমাদের কি কানেকশন জানি না, আমরা যখনই কোনো ডেজার্টের জায়গায় যাই, কোনো না কোনো ডগো আমাদের পিছন ছাড়ে না। অ্যান্ড হি ইজ দ্য গাইড। আমি এর আগেও একটা জায়গায় গেছিলাম, এরকম মাল্টিপল জায়গায় আমরা দেখেছি ডিফারেন্ট ডগস, বাট ওরা গাইড করে আমাদেরকে। আমি জানি না, মেবি হয়তো স্মেল পায় বলে ভাবে যে এরা পেট ফ্রেন্ডলি
লোকজন ওই দেখো পুরো গাইড করে করে উদ্দালককে নিয়ে যাচ্ছে। হি ইজ দ্য গাইড ওভার হিয়ার, মানে অদ্ভুত। ওকে তো কিছু খাওয়াতেই হবে। ও মা, হি ইজ সাচ আ গুড বয়। দেখি আরেকটু উঠি, ওকে ওর জন্য হলেও উঠতে হবে কষ্ট করে হলে। দাঁড়াও, তোমরা এত কেন ভালো হও বাবা? তোমরা এত কেন ভালো হও? ওখানে যেতে চাইছে? তার মানে ওখানে কিছু আটকে গেছে ওর নাকি? কি হয়েছে বাবা? যাও। We'll never forget you, Baba. Thank you, Baba, for bringing us here. আমার হাতটা একটু ধরো তো। কেন আদৌ করবে? আমি না আমি ও অসাধারণ ভিউ। Maybe he wants to say something or what, I don't know. But he's such a good guy. ওকে একটু জায়গা দি। এবার ও গেল ওদেরকে আনতে। ওই যে ওখানে, ওই দেখো। এই তুমি তো হেব্বি দুষ্টু। সরে যাও সরে যাও, ওদিক দিয়ে উঠছে। হেব্বি দুষ্টু, তুমি সব রাস্তা চেনো, তুমি সব রাস্তা চেনো। আমারও মন খারাপ হয়ে গেছে, খুব মন খারাপ হয়ে গেছে। আমাদের হাতে আজকেই বিস্কিট নেই, কাল অবধি ছিল বিস্কিট। যারা অ্যাম্বার ফোর্ট দেখতে আসবে তারা ডেফিনেটলি ওপরটায় ওঠো। আমাদেরকে আজকে ওই ডগোটা গাইড করে নিয়ে এসেছিল বলে আমরা উঠলাম, নইলে আমাদের ওঠার কোনো প্ল্যান ছিল না। বাট সত্যি মেসমেরাইজিং ভিউ, দারুণ ভিউ। মানে ডেফিনেটলি তোমরা যদি এদিকে আসো তাহলে একটু কষ্ট হবে হয়তো সিঁড়ি দিয়ে উঠতে, কিন্তু এসো প্লিজ। অসাধারণ জায়গাটা লাগলো আমাদের ভিউ ওয়াইজ। বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু জিসাস ক্রাইস্টের পুজো হয় না, এখানে পুজো হয় হচ্ছে মাদার মেরির। দেখো তোমরা এখানে দেখতে পাবে মাদার মেরির ছবি সব জায়গায়। এটা কিন্তু আর্মেনিয়ার চার্চের একটা বৈশিষ্ট্য। খুব সুন্দর ভেতরটা। অ্যাম্বার ফোর্ট থেকে বেরিয়ে গাড়ি নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য অ্যালফাবেট মনুমেন্টের দিকে। আর পথে যেতে যেতে পড়লো আঙ্গুর চাষের ছবি। ইংরেজিতে এগুলোকে ভাইনইয়ার্ড বলে। এখানে কিন্তু আঙ্গুর ফল থেকে ওয়াইন তৈরি হয়। আমরা অ্যালফাবেট মনুমেন্ট বা অ্যালফাবেট ভ্যালিতে পৌঁছে গেছি। আর ঢুকতেই আর্মেনিয়ান ভাষায় জি লেটারটা পেয়ে গেলাম, এরপরে ইউ খুঁজবার পালা। তো ফাইনালি আমরা চলতে চলতে অ্যালফাবেট ইউটাও খুঁজে পেয়ে গেছি। এটা হচ্ছে ইউ, আর এই জায়গাটার নাম হচ্ছে অ্যালফাবেট ভ্যালি। হিস্ট্রিটা উদ্দালক এক্ষুনি বলে দেয় তোমাদেরকে। এটা এখানকার বিদ্যাসাগরের জায়গা গো।
এই ভাষা 1600 বছরের পুরনো। মাশরুম মাস্টুক বলে একজনের তৈরি করা। তো 2005 সালে তার রিমেম্বার করার জন্য তার এখানে রেস্টিং প্লেস রয়েছে। 39টা অ্যালফাবেট যেটা আর্মেনিয়ান ল্যাঙ্গুয়েজে রয়েছে সেইগুলোকে প্লেস করে এই অ্যালফাবেট ভ্যালি জনসাধারণের জন্য খোলা। প্রবেশ অবাধ, চলে আসুন। এইটা তো গেল অ্যালফাবেট ভ্যালি। আচ্ছা, আমরা ওই দিকে একটা মাউন্টেন যেটাতে স্নো ক্যাপ দেখা যাচ্ছে, যেটা দেখালাম, সেখানে গেছিলাম সকালে। ওটা হচ্ছে মাউন্ট আরাঘাত। আর আমার পিছনে একটা মাউন্টেন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে মাউন্ট আরারাত। তো দুটোই বেশ সুন্দর। ওটাতে তো স্নো ক্যাপ ছিল, এখানে স্নো দেখতে পাচ্ছি না, বাট ডেফিনেটলি এটা আর্মেনিয়ার আর একটা মাউন্টেন আর কি। আর পুরো রেঞ্জটা কিন্তু সাউথ ককেশিয়ান রেঞ্জের মধ্যে পড়ে। সাউথ ককেশিয়ান রেঞ্জ মানে আমরা জিওগ্রাফিতে ককেশাস মাউন্টেন নিয়ে পড়াশোনা করেছিলাম, সেই ককেশাস মাউন্টেনেরই দুটো পার্ট আর। অসাধারণ ফলকালার দেখতে দেখতে আমরা আমাদের পরবর্তী গন্তব্যে পৌঁছে গেছি, যার নাম হলো সাগমোসাং মনাস্ট্রি। ফল সিজনে আর্মেনিয়া আসার ডিসিশনটা একদম বেস্ট ছিল। আমরা এত সুন্দর বরফ এবং ফল কালার দুটোই পেলাম যে ট্রিপের দ্বিতীয় দিনেই আমাদের আর্মেনিয়া আসা সার্থক বলে মনে হচ্ছিল। এখানকার সবকটা মনাস্ট্রির মধ্যে একটা ভিন্টেজ এফেক্ট আছে। আর এই সাগমোসাং মনাস্ট্রি 1300 শতাব্দীতে আর্মেনিয়ার আরাগাস্তান প্রদেশের সাগমোসাং গ্রামে প্রতিষ্ঠিত হয়। মনাস্ট্রি এবং ফলকালার ছাড়াও এখানে আরেকটা আকর্ষণ হলো কাসাগ নদীর গর্জটা খুব সুন্দরভাবে উপভোগ করা। যারা ভূগোল নিয়ে পড়াশোনা করেছো তাদের কাছে কিন্তু এই রূপটা একটা বেশ রিলেটেবল রূপ হবে। আর দেখো, গর্জের সাথে এই মনাস্ট্রির লুকটা জাস্ট অসাধারণ লাগছে। মনাস্ট্রিটা ভেতরে আমরা ঢুকিনি, কিন্তু বাইরে থেকে পুরোটা তোমাদের ছবি দেখাচ্ছি। আর সাইড দিয়ে একটা সুন্দর রাস্তা করা আছে, যেখান দিয়ে গেলে কিন্তু গর্জের একটা খুব সুন্দর দৃশ্য তোমরা পাবে। রিভারটা যেটা আছে এটা একটা বেশ সুন্দর সুস্পষ্ট একটা গর্জ ক্রিয়েট করেছে, ক্যানিয়ন বা গর্জ যাই বলো। তো মানে দুর্ধর্ষ লাগছে। একটু মেঘটা বা ফগটা কম থাকলে হয়তো দূরেরটা আরও ভালো বেটার বোঝা যেত, বাট অসাধারণ ভিউটা। মানে আমি অনেক দিন পর এরকম গর্জ দেখলাম আর কি, স্টিপ গর্জ। আমাদের ট্রাভেল এজেন্ট নির্ধারিত জায়গাগুলো দেখার পরে ড্রাইভার দাদা আমাদের যখন রিপাবলিক স্কোয়ারে নামিয়ে দিয়ে চলে গেল, তখন আমরা ডিসাইড করলাম যে আর্মেনিয়ার ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামটা আমরা একটু ঘুরে দেখব। রিপাবলিক স্কোয়ারের একদম হার্টে অবস্থিত আর অসাধারণ একটা মিউজিয়াম। ডিটেলসগুলো আমি ক্যাপশনে লিখে দিচ্ছি। আর্মেনিয়ার হাজার হাজার বছরের ইতিহাস সংরক্ষিত রয়েছে এই হিস্ট্রি মিউজিয়াম অফ আর্মেনিয়াতে। এন্ট্রি ফি পড়েছিল প্রায় 1500 AMD, যা ইন্ডিয়ান কারেন্সিতে 300 টাকা মতন। 1919 সালে প্রতিষ্ঠিত এই মিউজিয়ামে প্রায় 4 লক্ষেরও বেশি ঐতিহাসিক নিদর্শন রাখা আছে, যার মধ্যে সুপ্রাচীন ব্রোঞ্জ যুগের সরঞ্জাম থেকে ইউরেশিয়ান সভ্যতার নিদর্শন, আর্মেনীয় প্রথম খ্রিস্টান যুগের শিল্পকর্ম সবকিছুই কিন্তু রয়েছে এই মিউজিয়ামে। পৃথিবীর সবথেকে পুরনো চামড়ার জুতো, মধ্যপ্রাচ্যের গর্ব, নানান রকমের কার্পেটের বিবর্তন দেখতে কিন্তু ভুলো না। তো আমরা সকাল থেকে 5টা স্পট, 4টে স্পট, তার মধ্যে একটা স্পট একদম একসাথেই আর কি। তো সেই জন্য ওটাকে টোটাল আমরা 5টাই ধরছি। তো 5টা স্পট কভার করে ড্রাইভার দাদাকে আমরা বললাম যে এই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, যেটা আমাদের হোটেল BNB থেকে আর কি একদমই কাছে, তো ওখানে নামিয়ে দিতে। আর এই যে এটা হচ্ছে এই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম আর্মেনিয়ার।
তো এই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামটা আমরা দেখতে যাব রেভেনের টাউনে। তো খুব সুন্দর একটা লোকেশানে আছে, আমি লোকেশানটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এখানে আমরা দেখতে যাব, তো চলো আমরা এখানে কি কি দেখব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামটা। মিউজিয়াম ঘুরে আমরা এয়ারবিএনবি ফিরে গেছিলাম একটু ফ্রেশ হতে। তারপরে আবার বেরিয়ে এরপরে কিন্তু কোথায় ডিনার করব সেটা খোঁজার পালা। মোটামুটি আমরা রিসার্চ করেই এসেছিলাম। তো আজকের গন্তব্য ছিল একদম অথেন্টিক আর্মেনীয় ফুড খাবার, ট্র্যাডিশনাল আর্মেনিয়ান ফুড ট্রাই করতে। রেস্টুরেন্টের নাম কামাঞ্চা রেস্টুরেন্ট। এটা হলো এন্ট্রান্স আর এটা হলো পুরোটা অ্যাম্বিয়েন্স। এটাই হলো এখানকার ট্র্যাডিশনাল খাবার, which is called তোলমা। আর এটা হচ্ছে গ্রেপ লিভসের ভেতরে আমাদের যেমন পাতুরি হয় সেই পাতুরির মতন গ্রেপ লিভসের মধ্যে এবার কী আছে সেটা আমরা ডেফিনেটলি দেখব। আর এটা বিফ কাবাব। আর এটা হচ্ছে আমার খাবার, এটা টেন্ডার চিকেন দিয়ে ক্রিমি সস, তার মধ্যে অনেক রকমের শাকসবজি আছে, খেতে জাস্ট হেভেনলি বললেও কম। মাউথফুল, যেটু পছন্দ করো। ভেরি গুড। এটা কে বললি? দারুণ খেতে সত্যি। চিকেনেরও হয়, বাট এখানে নেই সেটা। না সত্যি খুব ভালো খেতে। আর্মেনিয়ায় দ্বিতীয় দিনটা আমরা এভাবেই শেষ করলাম। পরের দিন আমাদের একটা হেকটিক ডে ছিল, অনেকটা দূরত্ব কভার করেছিলাম, তার সাথে অনেক এক্সপিরিয়েন্স হয়েছিল। সেই সমস্ত এক্সপিরিয়েন্স থাকবে পরের এপিসোডে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা ঝট করে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আজকের মতন আমি এখানেই বিদায় নিলাম, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। Thank you.